আসসালামু আলাইকুম। তো দেখো আজকে আমরা ১০ম চ্যাপ্টারের লেকচার 2 নিয়ে চলে আসছি। তো আজকে আমাদের যে জিনিসটা পড়ার বিষয় সেটা হচ্ছে চার্লসের সূত্র আমরা পড়ব এবং পরম স্কেলে চার্লসের সূত্র আমরা পড়ব এবং হচ্ছে পরম স্কেলে রেনুর সূত্র পড়ব এবং রেনুর সূত্র পড়ব, সাথে লেখচিত্রগুলোও আমরা একটু দেখব। ঠিক আছে? ওকে। তো চার্লসের সূত্র তো আমরা সবাই জানি। চার্লসের সূত্র কোনটা বলো তো? চার্লসের সূত্র এটা না? ভি সমানুপাতিক টি, যেখানে আমাদের চাপ কি ছিল? স্থির ছিল। আমরা সবাই জানি চাপটা আমাদের কি থাকে? স্থির থাকে। তার মানে আমরা এই সূত্রটাকে কি বলতে পারি? যে নির্দিষ্ট কোনো ভরের গ্যাসের আয়তন যদি পরম তাপমাত্রার সমানুপাতিক হয় স্থির চাপে, তাকে আমরা কি বলবো? চার্লসের সূত্র বলবো। বা এভাবে করে বলতে পারো যে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের স্থির চাপে আর তার আয়তন যদি তার পরম স্কেলের তাপমাত্রার সমানুপাতিক হয়, তবে আমরা তাকে মানে সেটাকে বলা হচ্ছে মেনলি চার্লসের সূত্র। ঠিক আছে? বাট পরম স্কেলে চার্লসের সূত্র জিনিসটা আসলে কি, সেই জিনিসটা আমরা এখন দেখব। চলো দেখি। দেখো, বলছে চার্লসের সূত্রটা হচ্ছে পরম স্কেলে কিন্তু, ঠিক আছে? বাট তোমাকে যখন আর কি বলবে যে এই মানে চার্লসের সূত্র রাখো, তুমি তো জাস্ট এতটুকু লিখলে তোমার হবে না। ঠিক আছে? সো তোমার চার্লস আর হচ্ছে রেনোর ক্ষেত্রে বা চাপীয় সূত্রের ক্ষেত্রে তোমাকে ডিটেলসে লেখা লাগবে। তো তখন তুমি এই কথাটা লিখে নিচে এটা লিখবা, এই যে এই কথাটুকু লিখবা নিচে। বাট তোমাকে যদি পরম স্কেলে চার্লসের সূত্র বলতে বলে, তখন তো তোমার এই পুরা জিনিসটাই লিখতে হবে। ঠিক আছে? তো প্রথমে আমি চার্লসের সূত্রটা চলো দেখি কি। স্থির চাপে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন প্রতি ডিগ্রি তাপমাত্রা কম বা বৃদ্ধির জন্য এর 0 ডিগ্রি তাপমাত্রা আয়তনের 1/273 বা 0.00366 অংশ পরিবর্তিত হয়। এটা মানে কি বুঝাইছে? এটা মানে বোঝাইছে হচ্ছে স্থির চাপে নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন প্রতি ডিগ্রি তাপমাত্রা কম বা বৃদ্ধির জন্য এর 0 ডিগ্রি তাপমাত্রার আয়তনের 1/273 বা 0.00366 অংশ পরিবর্তিত হয়। বা এটা যদি আমি অন্যভাবে লিখি, তাহলে স্থির চাপে কোনো নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন 0 ডিগ্রি সেলসিয়াস হতে প্রতি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পরিবর্তনের জন্য 0 ডিগ্রি সেলসিয়াসের আয়তনের নির্দিষ্ট ভগ্নাংশের 1/273 বা 0.00366 অংশ পরিবর্তিত হয়। এই 1/273 হাজার 0.036 অংশ, তাই। তো এই জিনিসটা মূলত কি লেখা, চলো আমরা এই চিত্রের মাধ্যমে সেই জিনিসটা বুঝি। দেখো এখানে একটা গোল দিয়ে আমি একটা বল আঁকছি। ধরো এটা আমাদের শূন্য আয়তনে আছে, যেহেতু আমি এখানে আয়তন নট দিছি। বা ধরো যে কোনো একটা আয়তনে আছে, শূন্য আয়তন আছে। আয়তন তো আসলে শূন্য হয় না, কারণ যে কোনো একটা তোমার জিনিসের তো আয়তন থাকবে। বাট আমি এখানে বুঝাইছি যে প্রাথমিক আয়তন হচ্ছে আমাদের ভি নট, বা ধরো আমাদের ভি নট প্রাথমিক আয়তন বা পরিবর্তিত আয়তন, যেটাই বলো না কেন। তো এই ভি নট যে আমাদের আয়তন দেওয়া আছে, আর এখানে আমাদের কি দেওয়া আছে? চাপ হচ্ছে আমাদের কেমন থাকবে? স্থির থাকবে চাপ। আর বলছে 0 ডিগ্রি সেলসিয়াস, কি বলছে? প্রতি ডিগ্রি সেলসিয়াস কম বা বৃদ্ধির জন্য 0 ডিগ্রি তাপমাত্রার অংশ এত পরিবর্তিত হয়। তার মানে আমি যদি এইখানের ক্ষেত্রে আমি 0 ডিগ্রি সেলসিয়াস অ্যাপ্লাই করি, তাহলে চলো দেখি আমার কি কি জিনিস আমি পাই। দেখো 0 ডিগ্রি সেলসিয়াসের 0 ডিগ্রি সেলসিয়াসের জন্য আমি এখানে কি বলছে এখানে? 0 ডিগ্রি সেলসিয়াস হতে প্রতি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পরিবর্তনের জন্য 0 ডিগ্রি সেলসিয়াস আয়তনের নির্দিষ্ট ভগ্নাংশ বা এত অংশ পরিবর্তিত হয়। তার মানে 0 ডিগ্রি সেলসিয়াস হতে প্রতি ডিগ্রি সেলসিয়াসের পরিবর্তনের জন্য 0 ডিগ্রি সেলসিয়াসের আয়তন। তার মানে আমি এখানে লিখবো 0 ডিগ্রি সেলসিয়াসের জন্য আমরা পাবো ভি নট। এই আয়তনের নির্দিষ্ট ভগ্নাংশ। তার মানে প্রথমে আমি এই আয়তনটা লিখবো, তারপরে এই আয়তনের নির্দিষ্ট একটা ভগ্নাংশ, আমি এই কথাটা লিখবো। কি কথা বলা হয়েছে ভালো মতন খেয়াল করো। প্রথমে আমারে বলছে 0 ডিগ্রি সেলসিয়াস। তো আমি এখানে 0 ডিগ্রি, এই বাংলা কথাটা আমি এখানে ম্যাথমেটিক্যালি লিখছি। 0 ডিগ্রি সেলসিয়াসের আয়তনের নির্দিষ্ট ভগ্নাংশ। ফার্স্টে আমি আয়তনটা লিখবো, তারপরে আয়তনের নির্দিষ্ট ভগ্নাংশটা আমি এখানে লিখবো। তো আয়তনের নির্দিষ্ট ভগ্নাংশে ভি নট এর 0/273 কেন দিচ্ছি? কারণ এখানে বলছে আয়তনের নির্দিষ্ট ভগ্নাংশ আর 0 ডিগ্রি সেলসিয়াস, আর এইখানে আমাদের মেনলি থেটাটা বসে, সেজন্য আমি এখানে 0/273 লিখছি। বাট এখানে 0 ডিগ্রি সেলসিয়াস না হয়ে যখন 1 ডিগ্রি সেলসিয়াস হবে, তখন আমি কি লিখবো? তখন আমি লিখবো ভি নট প্লাস ভি নটের 1/273। আর এখানে 1 কেন লিখছিল তাইলে? তার কারণ হচ্ছে আমাদের এখানে তখন হয়তো বা 1 ডিগ্রি রূপে চলে গেছে, সে কারণে।
তো একের জন্য আমাদের ভি নট প্লাস ভি নটের 1/273 কথাটা লিখলাম। আর যদি বলে আমাকে থেটা ডিগ্রির জন্য, তখন আমরা লিখব ভি নট প্লাস ভি নটের থেটা/273। ঠিক আছে। আর এখানে বলে দিতে যে ভি নট এর থেটা/273 হলো পরিবর্তিত অংশ। এটা তো আমরা জানি যে এখানে আমাদের ভি নট যেটা ছিল প্রথমে আমাদের যে ভি নট ছিল সেটা যখন পরিবর্তিত রূপ লাভ করে, তখন এই যে বলছে না আয়তনের নির্দিষ্ট অংশ পরিবর্তিত হয়, তো আয়তনের নির্দিষ্ট একটা অংশ পরিবর্তিত, তার ফার্স্টে আমি আয়তনটা লিখবো, তারপরে এই যে নির্দিষ্ট অংশটা পরিবর্তিত হলো এই নির্দিষ্ট অংশটা আমি লিখলাম। ঠিক আছে, ওকে। তো চলো আমি এই জিনিসটা দিয়ে আমি এই পরম স্কেলে চার্লসের সূত্রটা বের করি। দেখো আমি প্রথমে এই পুরা জিনিসটারে আমি একটা আয়তন ধরে নেব। এই যে পুরা তোমার ফার্স্টে তোমার ভি নট ছিল একটা প্রাথমিক আয়তন, তারপরে সেই আয়তনটা পরিবর্তিত তোমার এই জিনিসটা হলো, এই পুরা জিনিসটারে আমি একটা আয়তন ধরে নিয়েছি। ভালো কথা, আমি একটা আয়তন ধরলাম পুরা জিনিসটারে। আমি এই থেটা নিয়ে কাজ করবো, কিন্তু এই 0 ডিগ্রি 1 ডিগ্রি নিয়ে আমি কাজ করবো না, আমি থেটা ডিগ্রিটা নিয়েই কাজ করব। কেন থেটা ডিগ্রি নিয়ে কাজ করবো পরবর্তীতে বুঝতে পারবা। দেখো আমি পুরোটা নিলাম, থেটা নিয়ে, কারণ আমি এই থেটার জায়গায় আমি অনেক কিছু বসাতে পারি, সেজন্য আমি থেটা নিয়ে কাজ করব। তবে পুরাটার একটা আয়তন ধরলাম, ধরে আমি এখানে লিখলাম। এখন বলতে পারো এই যে এর কথাটা লেখা আছে গণিতে, এর মানে হচ্ছে গুণ চিহ্ন, সেজন্য আমি এর জায়গায় গুণ চিহ্ন দিয়ে আমি পরবর্তী লাইনটা লিখলাম। ঠিক আছে। এবার লিখার পরে দেখো এখানেও ভি নট আছে, এই পুরা রাশিটার মধ্যেও, এই যে যদি একটা রাশি হয় এই পুরা রাশিটার মধ্যেও ভি নট আছে, এইখানে একটা ভি নট আছে, এখানে একটা ভি নট, তাহলে দুইটা ভি নট থেকে একটা ভি নট যদি আমি কমন নিই তাহলে 1 প্লাস থেটা/273 হইল। এই ভি নটটা কমন চলে যাবে, তাহলে আমার কি হয় 1/থেটা/273 হলো, 1 প্লাস থেটা/273। এবার একটা জিনিস খেয়াল করো, তার মানে আমি এখানে জিনিসটা পেলাম। এবার এই 273 দিয়ে এটাকে তুমি লসাগু করো, এই 273 নিচে থাকবে, উপরে 273 চলে যাবে প্লাস থিটা, এরকম করে আমি সেকেন্ড মানে পরের লাইনটা লিখলাম। এবার একটা জিনিস খেয়াল করো, অলওয়েজ মনে রাখবা 273 প্লাস থেটা ইজিক্যাল টু আমাদের টি। টি হচ্ছে আমাদের কেলভিনে প্রকাশিত তাপমাত্রাকে বলা হয় পরম তাপমাত্রা, যাকে টি দিয়ে প্রকাশ করা হয়। আচ্ছা একটু খেয়াল করো তো, আমাকে ধরো দেওয়া আছে 25 ডিগ্রি সেলসিয়াস, এটাকে যদি আমি কেলভিনে নিতে যাই তাহলে কি করতে হবে, 25 প্লাস 273, তাইলে তো জিনিসটা আমার কেলভিনে যাবে। তখন কত হলো 298 কেলভিন। তার মানে যে কোনো একটা তাপমাত্রা দেওয়া থাকে তার সাথে যদি আমি 273 যোগ করি, তখন আমি যে তাপমাত্রাটা পাই সেটা আমাদের কি তাপমাত্রা হয়ে যায়, কেলভিন এককে তাপমাত্রা হয়ে যায়। তো এখানে এই কথাটাই বলছে 273 প্লাস থিটা, এটা তো একটা থেটার মান দেওয়া আছে তাই না। তো এরকম যদি কখনো 273 প্লাস থেটা হয়, সেটাকে আমরা বলি কি, সেটাকে আমরা টি ধরবো। আর টি মানে কি, টি মানে হচ্ছে আমাদের কেলভিন এককে তাপমাত্রাকে টি বলে। তার মানে ধরো তোমাকে কোনো একটা থেটা দেওয়া আছে, সেটার সাথে যদি তুমি 273 যোগ করো তাহলে কি হয়ে যায়, 298 কেলভিন হয়ে যায়। তার মানে এই যে থেটা লিখলাম, 273 লিখলাম, তার মানে থেটা প্লাস 273 হলে আমরা সেটাকে কি বলি, কেলভিন এককে প্রকাশিত তাপমাত্রা। ঠিক আছে, এখানেও সেই কথা লেখা আছে যে 273 প্লাস থেটা হলে আমাদের এটা হচ্ছে কেলভিন এককে প্রকাশিত তাপমাত্রাকে বলা হয় আমাদের কি, টি। তার মানে 273 প্লাস থেটার বদলে আমি টি লিখতে পারি। ভালো কথা, টি লিখলাম, তার মানে ভি নট উপরে চলে আসে, টিও আমাদের উপরে থাকে, আমি সাইডে লিখছি, তোমরা চাইলে উপরেও লিখতে পারো। এবার একটা জিনিস খেয়াল করো, এই ভি নট যে জিনিসটা আছে আর 273, এখানে ভি নট এবং 273 দুটাই হচ্ছে আমাদের একটা ফিক্সড মান। দেখো আমি এখানে প্রথমে শুরুতেই ধরে নিয়েছিলাম একটা ভি নট, একটা আয়তন, এটা আমি কিন্তু এটার যে এক্সাক্ট আয়তন নট লাইক দ্যাট, এটা আমি ধরে নিয়ে আমি পরিবর্তিত অংশ বের করছি। মোট আয়তনটা হচ্ছে এই যে সত্যিকারের ভি, তাই না, এটা আমি একটা পরিবর্তিত আয়তন ধরে নিছি। তো এই যে আমি পরিবর্তিত আয়তনটা যে ধরে নিছি, তার মানে এটা তো একটা তোমার ফিক্সড মান, এটা কিন্তু কখনো চেঞ্জ হবে না, তাই না। আবার এই যে 273 এই মানটাও তো কখনো চেঞ্জ হবে না, তার মানে যেহেতু যেই মান কখনো চেঞ্জ হয় না তাকে আমরা কি বলি, ধ্রুবক মান। তো এই দুইটাই যেহেতু ধ্রুবক, ধ্রুবক বাই ধ্রুবক মানে কি, ধ্রুবক। তার মানে ভি নট বাই 273 ইজিক্যাল টু আমি কি লিখতে পারি, কে লিখতে পারি, তার মানে ভি ইজিক্যাল টু কে টি লিখলাম। এবার আমি যদি ধ্রুবক উঠাইয়া ইকুয়াল দিয়ে কে লিখতে পারি, তাহলে আমি ইকুয়াল আর কে উঠায় ধ্রুবক লিখতে পারি। তো এখান থেকে আমাদের ভি সমানুপাতিক টি আসলো। তার মানে এই যে পুরো জায়গাটা আছে, এখান থেকে আমি কি পাইলাম, ওই একই সূত্র পাইলাম, ভি সমানুপাতিক টি, যেখানে আমাদের চাপ স্থির। কিন্তু এটা আমি কোথায় বের করলাম, আমাদের পরম স্কেলে। যখন তোমাকে ডিটেলস করে বলে দিবে যে পরম স্কেলে চার্লসের সূত্র বের করো, বা তোমাকে যদি পরীক্ষায় আসে যে চার্লসের সূত্রটা বিবৃতি করো, ঠিক আছে, 2 নাম্বার প্রশ্নে, তো তখন তুমি এভাবে করে লিখলে তুমি একটু বেশি নাম্বার পাবা, কারণ তোমাকে শর্টকাট দিলে তো স্যারও শর্টকাট নাম্বার দিবে, তাই না। তো একটু আমাদের ব্রড আকারে লিখতে হবে। এবার দেখো
আর সবসময় মনে রাখবা চার্লসের সূত্রটায় জাস্ট হচ্ছে তোমার চার্লসের সূত্র মানে কি, চার্লসের সূত্র মানে হচ্ছে আমাদের আয়তন সমানুপাতিক টি, আর রেনোর সূত্রে হচ্ছে আমাদের আয়তন সমানুপাতিক ভি। তা বাদে আমাদের বাকি যত কিছু আছে সব কিছু আমাদের কি থাকবে, সেম সেম থাকবে। ঠিক আছে, তো এত ভয় পাওয়ার কিছু নাই। একটা চার্লস এর সূত্র শিখতে পারলে তুমি চাপিও বা রেনোর সূত্রটা অটোমেটিকলি শিখে যাবা। ঠিক আছে, তো এখানে দেখো আমাদের ভি সমানুপাতিক টি, এই জায়গাটা থেকে আমি একটা জিনিস বের করব। দেখো একটু আগে আমি একটা পূর্ণাঙ্গ ভি এর রূপ লিখছি না, যে ভি ইজিক্যাল টু আমাদের ভি নট প্লাস ভি নট গুণ থেটা বাই 273। একটা কথা মনে রাখবা, এখানে আমি দেখো কি লিখছি, গামা পি ইজিক্যাল টু 1/273। এই গামাটা কি, এই গামাটা হচ্ছে মেনলি আমাদের এখানে দেখো আমি লিখছি গামা মানে হচ্ছে আয়তন প্রসারণ গুণাঙ্ক। সবসময় মনে রাখবা চার্লসের সূত্র থেকে আমরা একটা আয়তন প্রসারণ গুণাঙ্ক পাই। তো আয়তন প্রসারণ গুণাঙ্কটা আমি কিভাবে পাই চলো আমরা দেখে নিই। আর আয়তন প্রসারণ গুণাঙ্ক গামা পি ইজিক্যাল টু 1/273, এটা একটু মুখস্থ করবা। তো ওই যে আমি ভি এর মান, টোটাল ভি এর মানটা নিলাম চিত্র থেকে, ভি ইজিক্যাল টু ভি নট প্লাস ভি নট গুণ থেটা বাই 273। তো ভি নট কমন নিব, তারপরে এরকম করে তুমি ভি নট কমনের 273 বাই লসাগু করে 273 প্লাস থেটা বাই 273 এরকম আসলো। ঠিক আছে, তো এখান থেকে আমি দেখো আবার এখানে চলে আসছি। যাই হোক, আমি এটা কমন না নেওয়া মানে লসাগু না করাই ভালো ছিল, এভাবে করেই তুমি রাখতাম। তো এবার দেখো আমি একটা সূত্র জানি কি, ভিপি গামা পি মানে হচ্ছে আয়তন প্রসারণ গুণাঙ্ক ইজিক্যাল টু হচ্ছে 1/273। ঠিক আছে, তো আমি এখানে গামাটা লিখলাম কেমনে, এই যে থেটা বাই 273, বাট এখানে দেওয়া আছে 1/273, এখানে গামা লিখলাম কেমনে। দেখো আমরা জানি গামা ইজিক্যাল টু হচ্ছে 1/273, বাট আমি এখানে থেটা বাই 273 লিখা আছে, তখনও আমি এখানে হচ্ছে তোমার গামা পি লিখলাম কিভাবে, এটা হচ্ছে আমাদের কোশ্চেন, তাই তো। দেখো থেটা বাই 273 লেখা, তো এখানে তো আমরা মনে মনে এক ধরতে পারি, এক ধরা তো কোনো পাপের কিছু না, তাই না, একটা সব কিছুর সাথে গুণ আকারে থাকে। তো এখানে যখন আমি 1/273টা হচ্ছে 1/273 মানে কি, থেটা বাই 273 হচ্ছে 1/273। তো এই জিনিসটা থেকে আমি একটা সূত্র পাই, সেজন্য আমি এখানে .1 গুণ করে দেখো আমি জানি গামা পি ইজিক্যাল টু 1/273। তো আমি থেটার সাথে একটা গুণ দিয়ে আমি 1/273 আলাদা করে এইটুকার মান লিখবো আমি কি, গামা পি, আর থেটার জায়গায় বসে যাবে থেটা। তো এই জিনিসটা আমি এখানে লিখছি যে হচ্ছে এখানে থেটা বাই 273 ছিল, এখানে থেকে আমি হচ্ছে গামা পি থেটা লিখছি। ঠিক আছে, তো এই ভি নট এখানে নিয়ে আসো, তাহলে কি ভি বাই ভি নট ইজিক্যাল টু 1/গামা পি থিটা হয়ে যায়। তবে ওয়ানটা এই সাইডে নিয়ে আসো, -1 হয়ে যাবে। তো -1 হয়ে গেল, এখানে একটা লসাগু হয়, এই লসাগুটা এখানে বের করবা, তো এখানে গামা পি থাকে। এবার দেখো এইটা জাস্ট এই সাইডে আনছে, এটা এই সাইডে আনছে, তো এই সাইডে আনার পর আমার একটা সূত্র দাঁড় হয়েছে। ঠিক আছে, এই যে সূত্রটা আমার দাঁড়াইছে, এই সূত্রটা থেকে আমি আয়তন প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞা বের করব। তো চলো আমি চলে যাই আয়তন প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞায়, গামা পি থেকে আমি আয়তন প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞায় কিভাবে যাই চলো দেখে আসি। আমি তোমাদের যখন মাত্রা পড়াইছিলাম তখন হয়তো আমি বলছি, আমার বলার কথা যে ফিজিক্সে তুমি যখন সূত্র বলবা, তখন তুমি যে নিচে যেই সকল বস্তু আছে তাদেরকে তুমি একক বলে সম্বোধন করবা। কি কথাটা বলছি, তাদেরকে তুমি একক বলে সম্বোধন করবা, একক বা এক বলে সম্বোধন করবা। যেমন ধরো রো ইজিক্যাল টু m/v, হ্যাঁ, তখন তুমি বলবা, তোমাকে যদি কোশ্চেন আসে ঘনত্ব কাকে বলে, আমরা ঘনত্বের সংজ্ঞা জানি না, বাট আমরা ঘনত্বের সূত্র জানি যে ঘনত্ব রো ইজিক্যাল টু m/v। আমি সূত্র কেমনে বলবো, আমরা তখন বলবো যে নিচেটারে কি বলছি, একক ধরতে বলছি, একক ধরে সংজ্ঞা বলবা। একক আয়তনে কোনো বস্তুর ভরকে আমাদের হচ্ছে ঘনত্ব বলে। বোঝা গেছে, তার মানে ফিজিক্সে আমাদের সংজ্ঞা বলতে গেলে কি করতে হবে, নিচের জিনিসটাকে আমাদের একক ধরবা, তার মানে একক আয়তনে কোনো ভরকে আমাদের কি বলা হয়, ঘনত্ব বলা হয়। ঠিক আছে, তো এই জিনিসটাই তো দেখো, এখানে আমাদের লেখা আছে আয়তন প্রসারণ গুণাঙ্ক। তো আয়তন প্রসারণ গুণাঙ্ক জিনিসটা কি, স্থির চাপে একক আয়তনে, দেখো এই আয়তন প্রসারণ গুণাঙ্কটা তো বেস করতেছে আমাদের চার্লসের সূত্র থেকে, তাই না। তো চার্লসের সূত্রে যেহেতু স্থির চাপ থাকে, তো আমি এখানে স্থির চাপ কথাটা লিখবো, তারপরে লিখবো একক আয়তনে কোনো নির্দিষ্ট ভরের গ্যাসের, এই যে একক আয়তন, নিচের আয়তনটার আমি একক আয়তন ধরবো, একক আয়তনে কোনো নির্দিষ্ট ভরের গ্যাসের একক তাপমাত্রা, এখানে একটা তাপমাত্রা দেওয়া আছে, তার মানে সেটার আমি একক তাপমাত্রা ধরে দিব। একক তাপমাত্রা বৃদ্ধিতে আয়তনের যে পরিবর্তন হয় তাকে ওই গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্ক বলা হয়। এখন তুমি বলতে পারো উপরের এই কথাটুকু আমি আয়তনের পরিবর্তন, আয়তন বৃদ্ধি কেন ধরছি, আয়তনের বৃদ্ধিতে আয়তনের যে পরিবর্তন হয়,
তো এই কথাটারে আমি আয়তনের পরিবর্তন কেন বলতেছি, দেখো তুমি ধরো তোমার দেওয়া আছে, এতটুকু তোমার উচ্চতা, এই উচ্চতাটা এইখান পর্যন্ত গেল। এখন তোমার বলো এখানে কতটুকু আয়তনের মানে কতটুকু উচ্চতার পরিবর্তন হয়েছে। তো তখন তুমি ধরো তোমার এতটুকু উচ্চতা ছিল, তোমার এতটুকু উচ্চতায় পরবর্তীতে এতটুকু গেল, তার মানে তোমার পরিবর্তিত এতটুকু হাইট তোমার পরিবর্তিত হয়েছে না। তো তোমার পরিবর্তিত হাইট কতটুকু পরিবর্তন হয়েছে সেটা তুমি কেমনে বের করবা? পুরা হাইট থেকে তোমার এই যে হাইটটুকু বাদ দিবা, তাহলে তুমি এতটুকু পরিবর্তিত হাইট পেয়ে যাবা। তারপরে পুরা হাইট যদি এইচ হয়, এটা যদি আমার H1 হয়, তার মানে আমি H2টা, এই থেকে H1 বাদ দিলে আমি এই H2টা পেয়ে যাব। থেকে H1 বাদ দিলে আমি H2টা পেয়ে যাব। H2টা কি? পরিবর্তিত হাইট। বা হচ্ছে সেই জন্য আমি দেখো এখানে যেহেতু V-V0 লেখা আছে, তার মানে এটাকে আমি কি বলছি, আয়তনের যে পরিবর্তন মানে পরিবর্তিত আয়তন। ঠিক আছে? আর অলওয়েজ মনে রাখবা যে হচ্ছে তোমার পরিবর্তনকে আমরা সাধারণত কি দ্বারা প্রকাশ করি? ডেল দ্বারা প্রকাশ করি। ডেল ভি ইজ ইকাল টু কি? V1 মাইনাস V2। তার মানে এরকম যখন হচ্ছে কোনো একই জাতীয় সমজাতীয় রাশি থেকে একই জাতীয় সমজাতীয় রাশি বিয়োগ থাকবে, তখন আমরা সেটা বুঝে কি নেব? পরিবর্তন। আর কোনো কিছু মাইনাস হওয়া, এরকম একই জাতীয় সমজাতীয় রাশি থেকে মাইনাস হওয়া মানে হচ্ছে পরিবর্তন বোঝায়। ঠিক আছে? তো যাই হোক, দেখো আয়তন প্রসারণ গুণাঙ্কের আমি তো সূত্রটা এখানে লিখছি, আর সূত্রটা আমি কেমনে সংজ্ঞা বানাইলাম সেটা তো আমি বলেই দিলাম। তো চলো আমি চার্লসের সূত্রের লেখচিত্রটা দেখে নিই। আমি চার্লসের সূত্রের লেখচিত্রটা হচ্ছে ভি সমানুপাতিক টি, যেটা আমরা জানি। সো এই লেখচিত্র করার সময় কিন্তু আমার মেইন সূত্রটা তুমি অ্যাপ্লাই করতে হবে। ঠিক আছে? সো এখন বলতে পারো মেইন সূত্র কি, চাপীয় সূত্র কি? তো চার্লসের মেইন সূত্র যা তোমার, আচ্ছা একটু আগে যে আমি পরম স্কেলার চার্লসের সূত্র বের করলাম, এটা কিন্তু লাস্ট পর্যন্ত যে আমি মেইন সূত্রটাই বের করছি, তাই না? তো একই কথা, জাস্ট হচ্ছে একটু ব্রড আকারে বলছি। আর এখানে দেখো আমি আয়তন প্রসারণ গুণাঙ্কের, এটা আমি কি বের করছি? আয়তন প্রসারণ গুণাঙ্ক। তো দেখো এখানে লেখা আছে চার্লসের সূত্রে ভি সমানুপাতিক টি সূত্র, তার মানে সমানুপাতিক চিহ্ন উঠে দিলে কে আসে? ওয়াই ইজিক্যাল টু এম এক্স। দেখো একটু আগে আসছিল তোমার এক্স ওয়াই ইজিক্যাল টু এম, আর এখানে আসছে ওয়াই ইজিক্যাল টু এম এক্স। তার মানে দেখো এরকম যখন ওয়াই ইজিক্যাল টু এম এক্স আসবে, তখন আমার সমীকরণটা হবে কি? মূল বিন্দুগামী সরলরেখার সমীকরণটা হবে। তার মানে ওয়াই নিলাম আমি, ভিতে নিলাম ওয়াই, আর টিতে নিলাম এক্স। তার মানে ভিতে নিলাম ওয়াই, টিতে নিলাম এক্স। আর এরকম যখন আমার সমীকরণ আসবে, মানে হচ্ছে এই জিনিসগুলো যখন আমার এভাবে আসবে, তখন আমি জিনিসটাকে কেমনে লিখবো? মূল বিন্দুগামী সরলরেখার সমীকরণ হবে। সেজন্য আমি মূল বিন্দুগামী সরলরেখার সমীকরণ দিছি। আর যদি মনে করো তোমার এখন এই ভিটা যদি তোমার টি এর নিচে যায়, ভিটা কোথায় যাবে? এই টি এর নিচে গেলে কি থাকে? শুধু কে একা একা থাকে না? তার মানে তুমি যদি ওয়াই অক্ষ বরাবর যদি তুমি এই যে ভি বাই টি দাও, হ্যাঁ। আর আচ্ছা দেখো এখানে যে জিনিসটা মেনলি হয়েছে আমি একটু বুঝাই। এখানে দেখো আমার মেইন যে জিনিসটা হয়েছে, যে এই যে যে জিনিসটা আমি মানে এখানে হয়েছে সেটা হচ্ছে ভি সমানুপাতিক টি। ঠিক আছে? এই ভি সমানুপাতিক টি থেকে আমি জিনিসটা এভাবে লিখতে পারি যে এখানে ভি সমানুপাতিক টি থেকে আমি জিনিসটা লিখতে পারি যে ভি ইজিক্যাল টু কে বাই টি। এটা থেকে আমি জিনিসটা এভাবে লিখতে পারি না যে ভি টি ইজিক্যাল টু কে। তখন আমি একটা লেখচিত্রের এই সাইডে যদি আমি ভি বাই টি বসাই, তখন আর হচ্ছে তোমার এই দিকে যদি আমি হচ্ছে তাপমাত্রা বসাই, তাহলে এই জিনিসটা আমি তখন সমান দিব। কেন? কারণ ভি বাই টি ইজিক্যাল টু হচ্ছে কে, তার মানে ধ্রুবক। এইটার লেখচিত্র তখন এমন হবে। আর যখন হচ্ছে তোমার ভি সমানুপাতিক টি এরকম থাকবে, তখন ভি ইজিক্যাল টু তোমার কে টি হবে। আর তখন যদি তুমি সূত্র লিখো যে ওয়াই ইজিক্যাল টু, তখন কী হবে? কে এর বদলে এম দিলাম এক্স। তখন তোমার সূত্র কি হবে? তখন তোমার সূত্র দাঁড়াবে হচ্ছে মূল বিন্দুগামী। আর যদি তোমার এইভাবে করে লিখো, মানে হচ্ছে কে, মানে কেটাকে সিঙ্গেল রেখে বাকি সবগুলোকে এই পাশে দিয়ে কে এর প্রতিরূপটাকে যদি এখানে লিখো, তখন কিন্তু তোমার লেখচিত্রটা এমন হবে। ঠিক আছে? প্রত্যেকবারই তোমার দুইটা করে লেখচিত্র করতে হবে। তো আয়তন প্রসারণ গুণাঙ্কের বেলা আমি কেমন লেখচিত্র পাইলাম? আমি পাইলাম হচ্ছে মূল বিন্দুগামী সরলরেখার সমীকরণ। তো এবার চলো যাই, আমি হচ্ছে কিভাবে ম্যাথ করব এই জিনিসগুলো একটু দেখি। দেখো ম্যাথের জন্য এর আগের বার যেই সূত্র করাইছি, এবারও ঠিক সেমভাবেই করবা। ওই যে ভি ইজিক্যাল টু কে টি ছিল, এই টিটা যদি নিচে চলে যায় তাহলে কে, তাহলে ভি ওয়ান টি ওয়ান ইজিক্যাল টু ভি টু টি টু, এরকম দিয়ে আমাদের এন সংখ্যক। আর এই সূত্রটাই হচ্ছে মেইন সূত্র দিয়ে সমীকরণ করবা। ঠিক আছে? আর এখানে দেখো আমি হচ্ছে চার্লসের সূত্রে তোমাদের যেই যেই জিনিসগুলো ব্যবহার করছি, চাপীয় বা রেনের সূত্রে ঠিক তোমাদের সেম সেম জিনিসগুলাই। এখানে জাস্ট একটা চিত্র আঁকবা, চিত্র এঁকে ধরো ওটার চাপ দিবা তুমি পি নট। ঠিক আছে? তো তুমি থেটা ডিগ্রি 0 ডিগ্রি সেলসিয়াসের জন্য ফার্স্টে বের করবা, তারপরে 1 ডিগ্রি সেলসিয়াসের জন্য বের করবা, তারপর থেটা ডিগ্রি সেলসিয়াসের জন্য বের করবা। এখানে আমি 1 ডিগ্রি করি নাই। তারপরে পরম স্কেলে চার্লসের সূত্রটা এভাবে করে বের করবা। এই যে এই টোটালটাকে আমি আগে ধরছিলাম ভি ছিল, তাই টোটালটাকে আমি ভি ধরছিলাম। এখন টোটালটার আমি পি ধরবো, পি ধরে আমি ম্যাথ করবো পি সমানুপাতিক টি।
ঠিক আছে? তারপরে দেখো একটু আগে আমি বের করছি আয়তন প্রসারণ সহকার, যেখানে চাপ স্থির ছিল, আর এখন আমি বের করব হচ্ছে চাপ প্রসারণ সহ, যেখানে আমাদের আয়তন স্থির থাকে। ঠিক আছে, এভাবে করে আমি বের করব। আর দেখো চাপ প্রসারণ সহ তোমার গামা ভি ইজিক্যাল টু 1/273, এই সংজ্ঞাটাও মনে রাখবা, এই সূত্রটাও মনে রাখবা। দেন এভাবে করে আমরা হচ্ছে ম্যাথ করব। আর দেখো এই যে আমি বলছিলাম তোমাদের যে হচ্ছে তাহলে দেখো এই যে চাপ প্রসারণ যে গুণাঙ্কটা আছে, এই চাপ প্রসারণ গুণাঙ্কের সূত্রটা আমরা পেয়ে গেছি। আর মানে লেখচিত্রটাও তো একটু আগে যেভাবে করে লেখচিত্র করছিলাম, এবারও ঠিক তেমন করে লেখচিত্র। আর ম্যাথ করার সময় আমার যে সূত্র পড়তে হবে সেই সূত্রটা আমাদের সেম নিয়ম। ঠিক আছে, তার মানে আমরা যে জিনিসটা বুঝবো সেটা হচ্ছে আমাদের যে তুমি চার্লসের সূত্র পাইলে তুমি চাপীয় বা রেনোর সূত্র তুমি অটোমেটিকলি পেরে যাবা। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।